আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তোমাদের জন্য নতুন আরেকটা অধ্যায় নিয়ে আসলাম। অধ্যায়টার নাম সাধারণ ভগ্নাংশ। এটা তোমাদের বইয়ের 7ম অধ্যায়। আচ্ছা, এইখানে তোমাদের শেখার মতো কিছু ছিল না, কিন্তু কি শিখবো সেগুলা চলো দেখে নিই। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, ভগ্নাংশের তুলনা, ভগ্নাংশের যোগ ও বিয়োগ। এখনই ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি আছি, মানে খুব সহজেই প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝাই দিব। জাস্ট এই 7টা বিষয় তোমাদেরকে যখন আমি ধারণা দিতে পারবো, আশা রাখি তোমরা বইয়ের প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে করতে পারবা। আর যদি তোমাদের করতে অসুবিধা হয়, তখন তোমরা বুঝে নিবা যে এই বিষয়গুলোতে তোমাদের বোঝার কোনো না কোনো ঘাটতি হয়েছিল। তো আর কথা না বাড়ায় আমরা শুরু করি ক্লাসটা। দেখো, প্রথমেই বলে নিই, আমরা যে অধ্যায়টা পড়তেছি সে অধ্যায়ের মূল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভগ্নাংশ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ জিনিসটা কি। দেখো, এখানে দুইটা অংশ মিলে গঠিত। দেখো, একটা অংশকে আমরা যদি বলি ভগ্ন, আরেকটা অংশকে অংশ। এই ভগ্ন অংশটার এই ভগ্ন কথাটার অর্থ হচ্ছে ভাঙ্গা অথবা খণ্ডিত, আর অংশ তো অংশই। অর্থাৎ আমরা যেটা নিয়ে পড়াশোনা করতেছি সেটা হচ্ছে ভাঙ্গা বা খণ্ডিত অংশ নিয়ে। এটা আবার কেমন কথা? আচ্ছা, ভাঙ্গা বা খণ্ডিত অংশ বলতে ধরে নাও যে এটা হচ্ছে একটা স্কেল। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটা একটা স্কেল। এখন আমি কি করলাম, এটা তো সম্পূর্ণ একটা স্কেল, অর্থাৎ এই জিনিসটাকে আমরা বলতে পারবো এইভাবে যে একটা স্কেল। কিন্তু কোনো কারণে আমি যদি বলতে চাই স্কেলের এই অংশটুকু, ধরো এইভাবে আমি 4টা ভাগ করে দিই, বা 5টা ভাগ, যে কয়টাই হোক। আচ্ছা, 5টা ভাগ হইল, মানে আমি আমার এই স্কেলটাকে 5টা অংশে ভাগ করছি। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই যে একটা স্কেল, অর্থাৎ আমরা প্রথমেই কি শিখলাম, ভগ্নাংশ মানে খণ্ডিত অংশ। অর্থাৎ একটা পূর্ণ অংশকে আমরা 5টা ভাগে খণ্ড করে ফেলছি। ঠিক আছে, এই যে খণ্ড করে ফেললাম, এই প্রত্যেকটা অংশর নির্দেশ যদি করতে চাই গাণিতিকভাবে, তাহলে আলাদা আলাদা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। তো এই সম্পূর্ণ অংশটাকে, দেখো, এই সম্পূর্ণ অংশটাকে পূর্ণ অংশ বা একটা স্কেল বলতে পারি। কিন্তু আমি যদি বলতে চাই শুধু এতটুকু অংশ, এটাকে কি আমরা একটা স্কেল বলতে পারবো? না, এটা হচ্ছে একটা স্কেলের অংশ। কতটুকু অংশ? যেহেতু আমরা এই স্কেলটাকে 5টা ভাগে ভাগ করছি, তাহলে সেটা লিখে নেই যে 5টা অংশ। আচ্ছা, একটু বড় করে লিখি, 5টা অংশ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে একটা অংশকে যে আমি বুঝাতে চাচ্ছি, এই 5টা অংশের মধ্যে একটা অংশকে বুঝাতে চাচ্ছি, তাহলে সেটাকে কি আমরা 1 দিয়ে প্রকাশ করব? এই যে করলাম। এখন আমরা যদি শুধু যদি আমরা 1 বলি, তখন তো এই সম্পূর্ণ স্কেলটাকে বোঝাবে। কিন্তু যদি আমরা এইভাবে প্রকাশ করি, অর্থাৎ উপরে 1, নিচে যদি 5 দেই, মাঝখানে একটা টান দিই, তখন এই জিনিসটা কি বোঝাচ্ছে জানো? এই যে ঠিক এই অংশটুকুকেই বোঝাচ্ছে, শুধুমাত্র এই অংশটুকুকে। অর্থাৎ এটা দ্বারা বোঝায় 5 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই স্কেলটাকে আমরা 5টা ভাগে ভাগ করছিলাম, এই 5টা ভাগের এই একটা অংশকে আমরা 5 ভাগের 1 ভাগ এইভাবে লিখি। আর এই যে এইভাবে লিখলাম, এই জিনিসটার নামই হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ খণ্ডিত অংশ। একটা স্কেল ছিল, সেখান থেকে আমরা জাস্ট একটু অংশ কেটে নিছি। আচ্ছা, যদি এখন কথা হচ্ছে আমি যদি এতটুক না কেটে আরও একটু নিতে চাই, ধরে নাও যে আমরা এই অংশটুকুকেও নিলাম। ঠিক আছে, ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো। এই অংশটুকু নিলাম, তার মানে আমরা একটা অংশ নিছি, আরেকটা অংশ নিছি। তাহলে কি আমরা এখানে 1 বলতে পারবো? টোটালটা তো 5টা অংশ, সেই 5 আমরা নিচে লিখছি, এবং সেটাকে আমরা প্রকাশ করার মাধ্যম নিয়ম এইভাবেই। তো এই যে 5টা অংশের আমরা 2টা অংশকে নিছি, তাহলে এখানে আর 1 লিখতে পারবো না, এখানে জাস্ট 2 লিখে দিলে এই অংশটুকুকে নির্দেশ করা বোঝাবে। অর্থাৎ 5 ভাগের 2 ভাগ। যখনই আমরা 2/5, অর্থাৎ আমরা যখনই দেখবো 2/5, এটা মানে আমরা বুঝে নিব কোনো একটা জিনিসকে আমরা 5টা ভাগে ভাগ করছিলাম, সেই 5টা ভাগের 2টা অংশকে বোঝাচ্ছে। অর্থাৎ একটা অংশকে যদি আমরা 5টা, এই আমরা আমাদের হাতের আঙ্গুলটা চিন্তা করি, এই আঙ্গুলে দেখো 4টা দাগ কাটা আছে। তো আমি যদি বলি 2/4, অর্থাৎ এই যে আমি যদি এইভাবে লিখিয়ে তোমাদেরকে দেখাই যে 2/4, তার মানে কি বোঝাবে জানো? আমার এই সম্পূর্ণ আঙ্গুলটা বোঝাবে না, আমার জাস্ট
এই যে এখান থেকে 1, এই যে 2, মানে আমার ইন টোটালে এই যে এতটুকু অংশ পর্যন্ত বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আমার একটু ভুল হচ্ছে, থামো আমি তোমাকে ঠিক করে দেই। মানে আমাদের হাতে মূলত আসলে এখানে 4টা না 3টা আছে। দেখো, একটা অংশ এখান থেকে, এটা মানে শুরু এখান থেকে এখান থেকে শুরু এতটুকু পর্যন্ত একটা অংশ, এতটুকু পর্যন্ত আরেকটা অংশ, এটা আরেকটা অংশ, মানে 3টা ভাগে আছে। তাহলে আমরা নিচে কি 4 লিখতে পারতাম না, নিচে লিখতে হবে 3। তাহলে 3 ভাগের মধ্যে আমি কতটুকু, আমার এই আঙ্গুলটার কতটুকু অংশ বোঝাচ্ছি সেটা কিভাবে বলবো? ধরো আমি যদি এতটুকু পর্যন্ত বোঝাই, তাহলে আমি এক ঘর গেলাম, তার মানে আমি এখানে লিখতাম 1, মানে আমার আঙ্গুলের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 1/3, এটা শুনেও অবাক হয়েও না, কিছু হয়েও না, জাস্ট ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, সবই শিখতে পারবা। তো আমার মতো আমি যতটুকু পারি তোমরা ততটুকু ইজিলি শিখতে পারবা, জাস্ট দেখাই। আচ্ছা, এখানে যদি আমি বলতাম, তোমাদের কাছে প্রশ্ন থাকলো, যদি আমাদের আঙ্গুলের এই অংশ তো নিছি, সাথে যদি আরও এই অংশ নিতাম, অর্থাৎ 2টা খণ্ড নিতাম, তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতাম? আচ্ছা, এটার উত্তর আমি বলে দিই। কিছুই না, আমরা 2টা খণ্ড নিছি না, 3টা খণ্ডের মধ্যে থেকে 2টা খণ্ড নিছি, তাহলে 3, মানে আমাদের মোট যতটা খণ্ড সেটা থাকবে নিচে, আর উপরে থাকবে যতটুকু খণ্ড আমরা বুঝাতে চাচ্ছি। তাহলে উপরে লিখলাম 2, তাহলে 2/3। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে পড়বো? যে ধরো উপরে যেটা থাকবে সেই সংখ্যাটা লিখবো, তারপরে বলবো বাই, তারপরে নিচের সংখ্যাটা। আচ্ছা, অথবা এইভাবে পড়তে পারি, তোমরা এটাই শেখো, এটা বাদ দাও, এটা তোমাদের ক্লাসের জন্য দরকার নেই, তুমি এইভাবে পড়ো। যখন ভগ্নাংশটা পড়বা, যে বলবো এভাবে, নিচের অংশটা আগে পড়বা, যে 5 ভাগের 2 ভাগ। আচ্ছা, আপাতত আমরা যেটা শিখলাম, ভগ্নাংশ সম্পর্কে একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম। ভগ্নাংশ মানে কি? খণ্ডিত অংশ, অর্থাৎ একটা পূর্ণ অংশ ছিল, সেটাকে আমরা টুকরা টুকরা করব। লাইক ধরো আমরা যখন একটা ধরো রুটি খাচ্ছি, তো আমরা ধরো 3টা রুটি খেয়ে ফেললাম, হ্যাঁ, খাওয়ার পরে আমাদের কাছে আমাদের মা ধরো আরেকটা রুটি আনলো। এখন তুমি তো বেশ 3টা রুটি খাওয়ার পরে পেট ভরে গেছে, কারণ আরেকটা রুটি তুমি সম্পূর্ণ খাইতে পারবা না। তুমি কি করতেছো? ধরে নাও, আচ্ছা আমি এগুলো মুছে ফেলি, তারপরে আমরা রুটিটা খাচ্ছি, হ্যাঁ, জাস্ট এটা মুছে ফেলি, তারপরে রুটিটা খাচ্ছি। এই যে ধরো এটা হচ্ছে আমাদের রুটি। এখন তুমি কি করছো? তুমি মাঝ বরাবর এতটুকু অংশ তুমি খেয়ে ফেলছো। ঠিক আছে, তাহলে তুমি এটাকে কি বুঝাইলা? যে তুমি 3টা রুটি খাইছো, পাশাপাশি এই একটা রুটিকে তোমরা 2 ভাগে ভাগ করছো না? তাহলে নিচে দিলাম 2, আর উপরে কয়টা অংশ খাইছো? একটা অংশ। এই যে তুমি কতটুকু রুটি খাইলা, এই যে গাণিতিকভাবে প্রকাশ করে দিলাম। অর্থাৎ কিছুই না, ভগ্নাংশ মানে একটা পূর্ণ জিনিস ছিল, সেটার আমরা একটা অংশ নিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, তোমাদের কাছে যদি এতটুকু বুঝে থাকো, তাহলে তোমরা আমার এই অংশটুকুর উত্তর দিবা। ধরে নাও এখানে আমি বললাম যে এতটুকু অংশ, হ্যাঁ, 3টা অংশ, হ্যাঁ, যে 3টা অংশ আমরা বুঝাতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটা তোমাদের জন্য একটা প্রশ্ন থেকে গেল। আচ্ছা, আরেকটা কথা, এটার উত্তর কমেন্টে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই প্রথম প্রশ্ন, আমি এটার নাম্বার দিয়ে দিচ্ছি যে এটা আমার প্রথম প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নের উত্তর কত হবে। মানে আমরা এই অংশটুকুকে বুঝাতে চাই, আর আমরা একটা স্কেলকে এভাবে 5টা ভাগে ভাগ করছিলাম, তার মধ্য থেকে আমরা এই অংশটুকুকে বুঝাতে চাই। তাহলে তোমরা আমাকে বলবা ভগ্নাংশের সাহায্যে আমরা এখানে কি লিখতে পারি, আমাদের উত্তরটা কি হবে। আচ্ছা, এটা বুঝলাম, বা মানে এটা তোমরা করবা। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে ক্লাস করার সময় কোনো রকম খাতা নিয়ে বসার দরকার নাই, কারণ এখন থেকে তোমাদের প্রত্যেকটা ক্লাসে এই যে এইরকম হাতে লেখা সুন্দর নোট, বিস্তারিত এমনভাবে গোছায় লেখা থাকবে যে তোমাদেরকে আর আমার প্রত্যেকটা কথার সাথে সাথে লিখতে হবে না। অনেকের সমস্যা হচ্ছিল যে একদিকে ক্লাস দেখা একদিকে লেখা, মানে তোমরা যেহেতু একটু বয়সে ছোট, তোমাদের জন্য হয়তো কষ্টদায়ক হবে, এটা ভেবেই আমি সুন্দরভাবে তোমাদের এরকম প্রত্যেকটা অধ্যায় যেগুলারই ক্লাস নেব আমি এরকম নোট আকারে সাজায় দিব। ঠিক আছে, তো এই কারণে তোমরা যেটা করবা, দেখো এই অ্যানাউন্সমেন্টটা গুরুত্বপূর্ণ। তোমরা হচ্ছে জাস্ট এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবা, যেখানে কমেন্ট লেখা হয়, ওইখানে দেখবা আমি একটা লিঙ্ক দিব। এই লিঙ্কটাতে যখনই তোমরা চাপ দিবা তখন নোটের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, অনেকের এই ব্যাপারটা বুঝতে হয়তো কষ্ট হচ্ছে যে কোথায় ক্লিক করব বা কি করব, তাদের জন্য আমি আমার নিজের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে
হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে স্যার আমার এই ক্লাসের নোটটা প্রয়োজন, তো আমি তোমাকে তখন সেই মুহূর্তে এই নোটটা পাঠিয়ে দিব। অন্য আরেকটা প্রক্রিয়া হচ্ছে কমেন্টের লিঙ্ক থেকে নোটটা নিয়ে নিবা। আর আমার নাম্বারটা লিখে নাও 01746737803, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাদেরকে তোমাদের যে অধ্যায়ের নোট প্রয়োজন অবশ্যই সেই অধ্যায়ের নোট আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা আবার আমাদের পড়াতে ফিরে আসি। আচ্ছা, নাম্বারটা মুছে ফেললাম, এটা মনে হয় একটু ভুলই হইল। আচ্ছা, সংক্ষেপে আমি এখানে আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি 01746737803। আচ্ছা চলো, এগুলো এখন নাম্বার দেওয়া অনেক হইলো, এখন আমরা পড়াশোনায় ফিরি। হ্যাঁ, তাহলে আমরা ভগ্নাংশ জিনিসটা কিন্তু বুঝে ফেললাম। এখন তোমরা তো বোঝোই যে একটা জিনিস শুধু হালকা একটু জানলাম তাতেই হয় না। হ্যাঁ, আমাদের কিছু জিনিস শিখতে হবে। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এগুলো মূলত কি? এখন আমার সাথে সাথে খেয়াল করো, ভগ্নাংশ মূলত 3 প্রকার, মানে আমরা 3টা ভাগে ভগ্নাংশকে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। স্যার এগুলো আবার কি? আচ্ছা, কি সেটাই ব্যাখ্যা দিচ্ছি, দেখো। আচ্ছা, যেহেতু আমি বললাম এটা 3 প্রকার, হ্যাঁ, তো 3 প্রকার, তার মানে এগুলো কোনো না কোনো কিছুর উপর ভিত্তি করে এই প্রকারভেদগুলা হয়েছে। তো ভগ্নাংশের এই প্রকারভেদটা কিভাবে হবে সেটা শেখার জন্য আমরা যে কোনো একটা ভগ্নাংশ থেকে 2টা জিনিস শিখব। ধরো আমি লিখলাম যথারীতি 2/5, বা আমি যেটাই লিখি না কেন, এই যে টান চিহ্নটা আছে না, এই যে টানটা দিচ্ছি, এটার উপরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে লব, আর নিচে যে থাকবে তার নাম হচ্ছে হর। এইটা মানে তোমাদেরকে মুখস্থ মানে একদম যদি না বোঝো তাহলে এই সম্পূর্ণ অধ্যায়টা আর ক্লাস করে কোনো লাভ নাই। জাস্ট এইটা বোঝো যে এই যে একটা টান থাকবে, এটার উপরে যেটাই থাকুক না কেন, আর এই উপরে যেটাই থাকবে সেটার নাম হবে লব, এর নামই লব। আর নিচে যেটা থাকবে এটার নাম হবে হর। তাহলে বোঝা গেল। তাহলে ভগ্নাংশ পরিচয়টা কেমন হইলো, যে একটা ভগ্নাংশ হবে হচ্ছে যে কোনো একটা পূর্ণ অংশ থেকে আমরা কিছু অংশ খণ্ডিত করে নিছি, অর্থাৎ কিছু অংশ নিয়ে নিছি বা কিছু অংশকে আমরা বোঝাতে চাচ্ছি। কিন্তু এই কিছু অংশ বোঝাতে আমরা যে কয়টা অংশে ভাগ করলাম, অর্থাৎ নিচে তো যে কয়টা অংশে ভাগ করছি সেটা লিখি না, সেইটাকে বলে হচ্ছে হর। আর যে কয়টা অংশকে আমরা বোঝাতে চাচ্ছি বা যে যতটুকু অংশ আমাদের দরকার সেই অংশটার নাম হচ্ছে লব। তাহলে আমার সাথে সাথে আইডিয়াটা ক্লিয়ার করো, লব আর হর কি। লব হচ্ছে যেটা হচ্ছে উপরে থাকবে, এই সোজা কথায় বলতে চাইলে এই টান যেটার আমরা দেই মাঝখানে, এটার উপরের অংশটাকে বলে লব, নিচের অংশটাকে বলে হর। দেখো, এতটুকু যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু সামনের এই অংশটুকু একটাও বুঝতে পারবা না, কারণ এখন আমি বারবার যে শব্দটা উচ্চারণ করব সেটা হচ্ছে লব আর হর। আর এই লব হরের সাথেই তোমার যত ঘটনা ঘটতে থাকবে। ভগ্নাংশতে পড়াশোনা জাস্ট এতটুকুই ছিল, মানে আমাদের যতটুকু না জানলেই নয় ততটুকু কিন্তু অলরেডি আমরা জেনে ফেলছি। এখন জাস্ট কাজ আমাদেরকে সেটাকে একটা সুন্দর সাইজ দিতে হবে। অর্থাৎ আমরা এখন অধ্যায়ের প্রায় বলা যায় যেটা মেইন শেখার জিনিস ছিল, ভগ্নাংশ কি আর ভগ্নাংশকে কিভাবে কি প্রকাশ করব সেগুলো আমরা শিখে গেছি। এখন শুধু এই যে তোমার বইয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, শুধু সেগুলো শিখব। তো চলো শিখি। আচ্ছা, লব হরকে যদি আমরা চিনে থাকি, বুঝে থাকি, তাহলে আমরা এখন এই ভগ্নাংশের টাইপসগুলো পড়ব। অর্থাৎ ভগ্নাংশ মূলত কত প্রকার? ভগ্নাংশ মূলত 3 প্রকার। আরও ভগ্নাংশ আছে কিন্তু ওইগুলা ওইভাবে ক্লাসিফাই করা হয় না। অর্থাৎ মূল যে ভগ্নাংশ সেটা হচ্ছে 3 প্রকার। তো প্রথম ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ শিখবো আমরা প্রথমে। তো প্রকৃত ভগ্নাংশ কি চলো দেখি। আচ্ছা, এই মার্কারটা বোধহয় একটু কম লিখতেছে, আমি মার্কারটা চেঞ্জ করে নিই। ও আচ্ছা, অন্য মার্কার তো দেখতেছিও না। আচ্ছা, আপাতত এটা দিয়ে পড়াই, যেহেতু অন্য মার্কার আপাতত মনে হয় আমার কাছে নেই। হ্যাঁ, নেই। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, তো প্রকৃত ভগ্নাংশ এটা কি? দেখো, যে ভগ্নাংশটার
এই প্রকৃত ভগ্নাংশ হবে তখনই যে ভগ্নাংশটার সবসময় মনে রাখবা যে ভগ্নাংশটা এক অংশের চেয়ে ছোট, অর্থাৎ একের চেয়ে ছোট। একের চেয়ে ছোট এই কথাটা যেটা, এটাকে আমরা একটু পরে শিখবো, মানে একটু একে ধরে রাখো, মানে আমি একটু পরে বুঝাচ্ছি। কিন্তু প্রকৃত ভগ্নাংশকে চেনার আরেকটা উপায় আগে বলি, যে ভগ্নাংশের লব হবে ছোট আর হর হবে বড়। আচ্ছা, তোমরা এই চিহ্নটার সাথে আশা করি পরিচিত। যদি না জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই গাণিতিক বাক্য নামে আমার একটা ক্লাস নেওয়া আছে, ওই ক্লাসটা দেখবা। এটা হচ্ছে তোমার একটা সম্পর্ক প্রতীক, বড় এটা হচ্ছে ছোট চিহ্ন, কিন্তু মূলত যেদিকে হা বড় হয়ে থাকে সেই অংশটাকে বড় বোঝায়। অর্থাৎ এইটা বলতে চাচ্ছি যে প্রকৃত ভগ্নাংশে সবসময়ের জন্যই লব হবে ছোট, হর হবে বড়। তাহলে আমরা যদি বলি একটা প্রকৃত ভগ্নাংশ দেখতে কেমন হবে, এই লব নামের যে জিনিসটা এ সবসময়ের জন্য হবে ছোট, আর হর নামক যে জিনিসটা এ সবসময়ের জন্য হবে বড়। উদাহরণ কেমন হইতে পারে, চলো একটা উদাহরণও দেখি। যেমন আমি যদি বলি যে নিচে আমরা দিলাম হরকে 6, তাহলে উপরে 6-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, এমনকি 1 2 না হয়ে যদি আমরা বলি 3, তাতেও হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি আমরা বলি 4, হ্যাঁ এটাও প্রকৃত ভগ্নাংশ। ঠিক একইভাবে যদি 4 না চিন্তা করে আমরা যদি বলি যে এখানে 5, হ্যাঁ এটাও প্রকৃত ভগ্নাংশ। তাহলে একইভাবে আমরা যদি বলি যে এখানে হবে 5 না এবার 6, এটা কি প্রকৃত ভগ্নাংশ হবে না? ছোট্ট বন্ধুরা, এটা প্রকৃত ভগ্নাংশ হবে না। কারণ আমাদের প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্তই হচ্ছে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়, অর্থাৎ লবের চেয়ে হর বড় হবে সেই ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। এখন এখানে হর হচ্ছে 6, লব হচ্ছে 6, তাহলে 6 কি 6-এর চেয়ে ছোট? না, 6 আর 6 হচ্ছে সমান। তার মানে এরা এই শর্তটা পূরণ করতেছে না। যখন এরা এই শর্ত পূরণ করতে ব্যর্থ হচ্ছে তখন আমরা এটাকে আর প্রকৃত ভগ্নাংশ বলতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের দ্বিতীয় কাজ থাকবে আজকের দিনে HW, যে তোমরা এটা তো একেবারেই লিখতেছে না। আচ্ছা একটু আমাকে একটু সময় দাও, আমি মার্কারটা চেঞ্জ করি। হ্যাঁ এই যে সুন্দর নতুন মার্কার পেয়ে গেছি। আচ্ছা, তো তোমাদের আজকের দিনের, আচ্ছা খেয়াল করছো তোমাদের যখনই আমি কোনো কাজ দিচ্ছি, HW দিচ্ছি, তখনই মার্কারের কালি কেন জানি কমে যাচ্ছে। অর্থাৎ হয়তো প্রকৃতিই চাচ্ছে না যে তোমরা এক্সট্রা কোনো বাসার কাজ করো, কিন্তু না, আসলে পড়তে হবে। হ্যাঁ, শুধু আমি বললাম তোমার সহজ মনে হলো, পরে আর প্র্যাকটিস করলে না, বিষয়গুলো মনে রাখতে পারবা না। তো আমি যা যা যেভাবে বলি তোমরা সেই গাইডলাইনগুলো ফলো করো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। আর যারা এই ক্লাসটা এখনও দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের উপকারের জন্য। আমি সবসময় তোমাদের জন্য যে বিষয়গুলো জটিল হতে পারে বা যে বিষয়গুলো আমি তোমাদেরকে ভালো শেখাতে পারবো, আমি সেই বিষয়ের ক্লাস সবসময় আপলোড করে থাকি। পাশাপাশি আমার সাথে বেশি সময় নেই, কিছুদিনের মধ্যে আমার সাথে কয়েকজন মিলে কাজ করব। অর্থাৎ তখন তোমরা আমার কাছে পরীক্ষা দিতে পারবা, তোমরা আমার থেকে যে কোনো সময় শিট বা পড়ার জন্য বিশেষায়িত যে কোনো কিছু আমার কাছ থেকে হেল্প পাবা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা, এখন আমরা মূল পড়াতে ফিরি এবং 2 নাম্বার যে HWটা সেটা বলতেছি। তোমরা আমাকে দ্বিতীয় কাজ হচ্ছে 5টা প্রকৃত ভগ্নাংশ লিখবা। হ্যাঁ, তো কিভাবে লিখবা দেখো, আমি তোমাদেরকে বলি। ও আচ্ছা, তোমাদের মনে হয় এটা কমেন্ট লিখতে একটু কষ্ট হবে, এই কাজটা বাদ দাও, 2 নাম্বার এই কাজটা করতে হবে না, আমি এটার উত্তর করে দিচ্ছি। আরও 5টা প্রকৃত ভগ্নাংশ দেখি, কিছুই না, যে কোনো একটা সংখ্যা চিন্তা করি, ধরে নিলাম 8, তাহলে 8-এর চেয়ে ছোট যে কোনো কিছু উপরে যদি বসাই, যেমন 3, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এবার ধরো চিন্তা করলাম যে নিচে 2, তো 2-এর চেয়ে ছোট কি, উপরে 1 লিখলাম, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক একইভাবে আমি ধরো নিচে লিখলাম হচ্ছে 7, তাহলে এটার চেয়ে ছোট যে কোনো একটা সংখ্যা চিন্তা করি, ধরে নিলাম লিখলাম 4,
তাহলে এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। এভাবে আরও তোমার মন মতো যে কোনো একটা ধরে নিলাম, নিচে লিখলাম হচ্ছে 2222, এত বড় একটা সংখ্যা লিখলাম। এর চেয়ে ছোট যেটাই লিখি না কেন, ধরো 1 লিখলাম, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। আর এই প্রকৃত ভগ্নাংশের এই হর কি নির্দেশ করে বলো তো? হর নির্দেশ করে যে আমরা একটা পূর্ণ অংশ ছিল, ধরে নাও যে আমাদের এই মার্কারটা একটা পূর্ণ অংশ ছিল, এটাকে আমরা 222টা ছোট 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 করে 222টা অংশে ভাগ করছি, করে এটার উপরে লব যে 1 দিছি, এই 1 নির্দেশ করতেছে যে আমরা ওই 2222 অংশের মধ্যে একটা ছোট্ট অংশকে বোঝাচ্ছি। ঠিক একইভাবে যদি চিন্তা করি 8/3, দেখো এটা আমি তোমাদেরকে আঁকাই দেখাচ্ছি। 8/3 কি নির্দেশ করে? ধরে নাও এটা একটা লাঠি, এই লাঠিকে আমরা 8টা ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা হ্যাঁ, 8টা অংশ হইল, এখানে 3/8, অর্থাৎ এই 8টা অংশ তো করছে একটা লাঠিকে, কিন্তু এটার মধ্যে 3/8 মানে বোঝাচ্ছে এটার আমরা এতদূর পর্যন্ত বোঝাচ্ছি। ঠিক আছে, এই যে এই অংশটুকু আমরা কালার করে দিই, অর্থাৎ এই লাঠিটা 8টা ভাগে ভাগ করছি, তার 3টা অংশ আমরা নিয়ে নিছি। তো স্যার এগুলো শিখে কি করব? এগুলো কোনো কাজে লাগে? হ্যাঁ কাজে লাগে। এই যে আমরা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাইছি না, পিৎজাতে কি করা থাকে? একটা পিৎজা, তো একটা পিৎজা কেউ একা খায়? হয়তো তুমি তোমার বন্ধুদের নিয়ে গেছো, তখন কি হবে যে তুমি বলে দিলা যে আমরা ধরো 8 জন বন্ধু গেছি, স্যার মানে যে ওয়েটার তাকে বলতেছো যে 8টা ভাগে ভাগ করে এনে দেবেন। হ্যাঁ, তখনই এই যে একটা পূর্ণাঙ্গ পিৎজা ছিল, সেটাকে ধরো 8টা ভাগে ভাগ হয়ে যাবে। এইভাবে করে নিয়ে আমরা কি করলাম দেখো তো, 8টা স্লাইস করে ফেললাম। দেখো খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8। খেয়াল করছো? এর মধ্য থেকে এখন ঘটনা যেটা ঘটলো, এখনই আমরা ভগ্নাংশ বিষয় সব ক্লিয়ার হয়ে যাব। ধরো এর মধ্য থেকে ঘটনা কি ঘটলো, তোমরা 8 জন বন্ধুই গেছিলা, তার মানে সবাই 1 পিস করে পিৎজা খাওয়ার কথা, কিন্তু তা না করে হঠাৎ করে তোমার একটা বন্ধুর বাসা থেকে ফোন আসলো যে সে তাকে বাসায় যেতে হবে। এখন খেয়াল করো, এবং তুমি যেহেতু একটু খাইতে পছন্দ করো, তো তুমি বলতেছো যে তোমার বন্ধুরটা তুমি খাবা। তার মানে কি, তুমি তোমার নিজের একটা পিস তো খাবাই, পাশাপাশি এর পিসটাও খাবা না। তার মানে তুমি 2টা অংশ নিচ্ছ। তখন আমি কি বলবো, এই পিৎজাটা মোট কয়টা অংশ ছিল? 8টা অংশ। 8 লিখলাম নিচে। আর তুমি কয়টা অংশ খাচ্ছ এবার? 2টা অংশ। এই যে 2/8। আর তোমার বন্ধুরা কয়টা করে খাচ্ছে? মানে আমি তোমাকে কি বললাম যে তোমার 8 জন বন্ধু ছিল, তার মধ্যে একজন বন্ধু আবার বাসায় চলে গেছে, তুমি তারটা খাচ্ছ দেখে তুমি 2 পিস খাচ্ছ, সেখানে উপরে 2 আর নিচে 8টা অংশ করা হয় একটা পিৎজাকে, সেজন্য 8। এখন চিন্তা করো তোমার বন্ধুরা কয় পিস করে খাচ্ছে? 1 পিস করেই খাচ্ছে, কিন্তু পিৎজাটা কয় অংশ? সবার জন্য একই, যে 8টা অংশ ছিল তার মধ্যে থেকে একটা অংশ খাচ্ছে। অর্থাৎ তোমার বন্ধু যদি একটা টুকরা খায়, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করবো, আর তুমি যদি 2টা টুকরা খাও তাহলে এইভাবে, যদি কেউ 3টা খায় 4টা খায়, জাস্ট উপরে এইভাবে হবে, মানে বাড়তে থাকবে। আচ্ছা, এখন মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি যদি সম্পূর্ণ পিৎজাটা একাই খেয়ে ফেলি তাহলে কি হবে? তাহলে কি হবে দেখো, যে এখানে নিচে 8, কয়টা অংশ খাইছো? 8টা অংশই খেয়ে ফেলছো, 8/8। তাহলে এটার মানে কি বোঝাচ্ছে স্যার? এটার মানে বোঝাচ্ছে সম্পূর্ণ অংশটা। তো সম্পূর্ণ অংশটা হলে তো সেটা 1 হওয়ার কথা, 1 অংশ হওয়ার কথা। হ্যাঁ, এটা 1 অংশই। এখন আমরা আরেকটা আইডিয়া ক্লিয়ার করে ফেলবো। দেখো এগুলো তো বুঝছি, লব হর, প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা আরেকটা আইডিয়া ক্লিয়ার করব। দেখো এই যে 8/8 আছে না, এই যে বাই বলতেছি, এই চিহ্নটা মানে হচ্ছে ভাগ চিহ্ন, আর কিছুই না। এটা হচ্ছে ভাগের চিহ্ন। তার মানে 8কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগফল আসবে 1। বিশ্বাস না হলে ভাগ করেই দেখাচ্ছি না, 8 দিয়ে 8কে ভাগ করতেছি, তাহলে এখানে যে সংখ্যাটা বসাবো সেটা দিয়ে গুণ করে এখানে তো বসাই, তাই না? আমরা তো ভাগ অধ্যায় পারি। এখন বলো না কেউ যে আমরা স্যার ভাগ পারি না। ভাগ না পারলে আগে ওই অধ্যায়গুলো করতে হবে, তারপরে বুঝতে হবে। হ্যাঁ, তো 8 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল হয় 1। তার মানে কি, এই 8/8 কথা যে বলা, 1 বলাও সেই একই কথা। অর্থাৎ এই 1 মানে কি বোঝা যাচ্ছে, যে একটা সম্পূর্ণ পিৎজা তুমি একাই খেয়ে ফেলছো। আশা করি তোমরা ভগ্নাংশ বিষয়ে অনেকটা আইডিয়া পেয়ে গেছো। আমরা এখন প্রকৃত ভগ্নাংশ শিখে ফেলছি, যে ভগ্নাংশটার লব হবে ছোট, হরটা হবে বড়, লব হবে ছোট, হরটা হবে বড়, লব হবে ছোট, হরটা হবে ছোট, লব হবে ছোট, হরটা হবে বড়, সেই ভগ্নাংশকে বলবো প্রকৃত ভগ্নাংশ।
আচ্ছা, এখন স্যার প্রশ্ন হচ্ছে যে সবসময় কি লব হচ্ছে তোমার ছোটই হবে? না, লব হচ্ছে, এখন আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ। সেখানে কি হবে, যে সেখানে লব হয় হরের সমান হবে, অথবা অথবা কি হবে, যে লব হবে হচ্ছে বড় হরের চেয়ে। অর্থাৎ এইবার আমরা দেখব যে ধরুন নিচে আমরা যদি লিখি 15, তার মানে উপরে হয় 15, অথবা আমরা যদি নিচে 15 লিখি, এখানে উপরে হবে 15 এর চেয়ে বড় কোনো সংখ্যা, মানে 15 অথবা 15 এর চেয়ে বড় কোনো সংখ্যা, ধরে নাও 17। তাহলে এই জিনিসগুলোকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। এই যে অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হতে পারবে দুইটা নিয়ম মানলে। অর্থাৎ দুইটা নিয়ম মানলে মানে দুইটাই মানতে হবে ব্যাপারটা এমন না, দুইটার মধ্যে যে কোনো একটা মানলেই হবে। কি হতে হবে, লবের সমান হতে হবে হর, অথবা লব বড় হবে হর ছোট হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা লেকচারটা আগাই, আমার নোটে এগুলোর বিস্তারিত পেয়ে যাবা। এখন আমরা লেকচারটা একটু আগাই। আচ্ছা, তোমাদের ব্রেন ঘুরে দেওয়ার মতো একটা প্রশ্ন করে রাখি। স্যার এতক্ষণ বোঝাচ্ছিলেন যে নিচে যদি হচ্ছে, মানে নিচে যে সংখ্যাটা লিখি ওইটা হচ্ছে কতটা অংশ করব, মানে কতটা অংশ আমরা করে ফেলছি, একটা অংশ কত ভাগে ভাগ করছি সেটা মানে হচ্ছে হর, আর সেটা আমরা নিচে লিখি, আর উপরে লিখে ওইখান থেকে আমরা কতটুকু চাচ্ছি, তো সেটাকে বলে হচ্ছে লব। তো স্যার এখানে তো আপনি হর লিখলেন 15 আর উপরে লব লিখলেন 17, তো একটা অংশকে যদি আমরা 15 টুকরা করি, সেখান থেকে আমরা 17 অংশ বুঝাবো কিভাবে? ব্যাপারটা মানে কেমন হইলো না? যে চিন্তা করো, আমি হচ্ছে কি করলাম, যে এখানে এই ডাস্টারটাকে, আচ্ছা ডাস্টার না, আমি সুন্দর একটা উদাহরণ দিয়েই তোমাকে বোঝাই। আচ্ছা, এগুলো আমি মিশাই দিচ্ছি, কোনো টেনশন করো না, সব কিছু নোটে পেয়ে যাবো। হ্যাঁ, এখন দেখো একটা স্কেলকে, এত বড় উদাহরণ না, চিন্তা করো যে আমরা 5 আর উপরে হচ্ছে দিলাম 6, মানে আমরা হর 6 মানে কি, এখানে হর 6 মানে সরি হর 5 মানে কি, যে আমরা এই অংশটাকে 5টা অংশে ভাগ করছি, 1 2 3 4, আচ্ছা আরেকটু বাড়ায় দিই 5। হ্যাঁ, মানে আমরা 5টা অংশে ভাগ করছি। আচ্ছা, আমার চিত্রটা দেখে হয়তো বা সমান মনে হয় না, কিন্তু আসলে কিন্তু এগুলো প্রত্যেকটা সমান অংশ, বুঝছো? মানে আমরা যে এখানে 5টা অংশ ভাগ করছি না, এমন হওয়া যাবে না। ধরো এখানে আমি একটা অংশ এত বড় করলাম, আরেকটা এতটুকু, আরেকটা আরো ছোট, আরেকটা আবার বড়, আবার ছোট, এমন করা যাবে না। কিন্তু এই অংশ দ্বারা বোঝায় যে একদম সমান সমান অংশ হচ্ছে। হ্যাঁ, এই কথাটা হয়তো আমার শুরুতেই বলা উচিত ছিল, কিন্তু এই যে তোমাদেরকে বোঝাতে বোঝাতে বলে ফেললাম, তাহলে শিখে নিলাম এই। আচ্ছা, হর হচ্ছে 5, লব কি বুঝাচ্ছিল, যে কতটুকু অংশ আমরা চাচ্ছি বা কতটুকু অংশ কেটে নিচ্ছি। স্যার এখানে কিভাবে আপনি হচ্ছে 6টা অংশ দেখাবেন, তাই না? এটাই প্রশ্ন না? দেখো আসলে বাস্তবে ঘটনাটা এইরকম ঘটে গেছে। একটু পরে আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশের রূপান্তর, অর্থাৎ একটা থেকে আরেকটাতে কিভাবে পরিণত করব। তখন আমরা এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারবো, যে কিভাবে এই অংশকে 5টা অংশে ভাগ করলাম আর এখান থেকে আমরা 6টা অংশ চাচ্ছি। অর্থাৎ আমাদের কাছে দড়ি আছে এতটুকু, এই অংশ দেখে মনে হচ্ছে দড়ি আছে আমাদের কাছে এতটুকু, আর আমরা চাচ্ছি এর চেয়েও একটু বেশি, এতটুকু অংশ আমরা চাচ্ছি। তো ওইটা কই থেকে এনে দিব? সম্ভব কি? না, সম্ভব না। তাহলে কিভাবে হবে সেটা আমরা একটু পরে শিখে নেব। এটা কিন্তু বেশ প্রশ্নটা জটিল হয়ে গেল তোমাদের বয়সের জন্য, আমি বুঝতে পারতেছি। এই কারণে তোমাদের জন্য আর এই কাজটাও রাখবো না, এটারও উত্তর আমি দিয়ে দিব কিন্তু একটু পরে। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কি শিখলাম? হয় ভগ্নাংশের মানে হতে হবে, হয় ভগ্নাংশের লব এবং হর সমান, অথবা লব বড় হর ছোট, লব বড় হর ছোট। আমার সাথে সংজ্ঞাটা একবার তোমরা বলো। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। না সরি, যেহেতু দুইটা ক্ষেত্রে হয়, তাহলে বলো যে ভগ্নাংশের লব ও হর সমান, অথবা হর অপেক্ষা লব বড়, অর্থাৎ হরের চেয়ে লব বড়, এই সকল ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর প্রকৃত ভগ্নাংশ কি ছিল? লবটা ছোট হবে, হরটা বড় হবে। এখন লাস্ট ভগ্নাংশ আমরা শিখব, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ অনেকটা, অপ্রকৃত ভগ্নাংশ অনেকটা একই রকম, একটু পরেই বোঝাচ্ছি। দেখো আমরা ইতিমধ্যে এইটা শিখে ফেলছি, এখন এইটা শিখতেছি। হ্যাঁ,
তো 3 নাম্বারটা মনোযোগ দাও। তাহলে তো আমাদের টাইটেলটা চেঞ্জ করতে হবে। আমরা শিখতেছি এখন মিশ্র ভগ্নাংশ। আচ্ছা স্যার, মিশ্র ভগ্নাংশ কি? তাহলে দেখো, মিশ্র ভগ্নাংশ হচ্ছে কোনো একটা পূর্ণ সংখ্যা থাকবে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ, মিশ্র মানে কি? মিক্স হয়ে আছে। কি মিক্স হয়ে আছে? একটা থাকবে প্রকৃত ভগ্নাংশ, তার সামনে থাকবে একটা পূর্ণ সংখ্যা। আমরা আশা করি পূর্ণ সংখ্যা চিনি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। শেষ না, চলতেই থাকবে। 20, 21, 22, 23, 24, 25, 26 এভাবে চলতেই থাকবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ একটা পূর্ণ অংশ। আর তার সাথে যুক্ত থাকবে একটু করে অংশ, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে কেমন হতে পারে দেখতে? একটা পূর্ণ সংখ্যা লিখি না, 1, এর সাথে কি থাকবে? একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা লিখি ধরো 4/5, মানে হর ছোট হর বড় লব ছোট। তাহলে এটাকে উচ্চারণ করবো কিভাবে? 1 সমস্ত 5 ভাগের 4 ভাগ। এখানে যতই থাকুক না কেন, ধরো এখানে 1 না, এখানে ছিল হচ্ছে 21, তাহলে আমরা লিখতাম 21 সমস্ত, অর্থাৎ পূর্ণ অংশ, 21 পূর্ণ অংশ 5 ভাগের 4 ভাগ। এখানে যদি 4 না থেকে থাকতো হচ্ছে ধরো 2, তাহলে আমরা বলতাম 5 ভাগের 2 ভাগ। সহজ। তার মানে মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ অংশ থাকবে, এর সাথে একটা করে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে, মানে একা থাকে না, একটা পূর্ণ অংশ থাকবে, তার সাথে একটা প্রকৃত অংশ থাকবে। আচ্ছা, ক্লাস নিতে নিতে আমি সম্পূর্ণ ঘেমে গেছি। আর এই ক্লাসগুলো নিতে আমার বেশ, যতটুকুই হোক না কেন সময় যায়, তো তারপরেও আমি খুশি হই যখন তোমরা দেখি কমেন্টে বলো, স্যার আপনার পড়ানোটা ভালো লাগছে, আপনার বোঝানোটা অনেক সুন্দর। এই ব্যাপারগুলো আমাকে মনে অনেক আনন্দ দেয়। আমি বলতেছি না তোমাকে এগুলো বলতে হবে, কিন্তু এই যে সত্যিকার আমি এই খাটনিগুলো কেন করতেছি? তোমাদের উপকারের জন্য। তো তোমরা আমার গাইডলাইনগুলো ফলো করবা। আমি ক্লাসে যেটাই বলি না কেন, যতটুকুই পারি না কেন, যতটুকুই শিখাই না কেন, সব কিছু ফলো করবা। হ্যাঁ, আমি যেগুলো নোট দিয়ে দিব, তো তোমার কাজ কি হবে? সুন্দর মতো ক্লাসটা করা, তারপরে ওই নোটটা পড়া। ওই নোটটা যখন পড়া হবে, নোট পড়ার পরে বইয়ের প্রত্যেকটা অঙ্ক করা। তো স্যার আপনি অঙ্ক করে দিবেন না? না, আমি অঙ্কগুলো করে দিব না, আমি তোমাকে জাস্ট হেল্প করব। কিভাবে হেল্প করব? তুমি অঙ্ক নিজে নিজে চেষ্টা করবা, এতে তোমার ব্রেনটা খুলবে। তুমি যদি কোনো কিছু দেখে দেখে জাস্ট মুখস্থ শেখো, আমি তোমাকে কি করতেছি অনেকটা, তুমি যদি চিন্তা করো, ধরো যে তুমি একটা সাইকেল, হ্যাঁ, তুমি সাইকেল চালানো শুধু দেখতেছো যে হচ্ছে সাইকেলটা এইভাবে চালাতে হয়। আমি ধরো আমার সাইকেল চালানোর ভিডিও করে তোমাকে দেখাচ্ছি, আর তুমি সেই সাইকেল চালানোটা দেখতেছো, দেখেই ভাবতেছো ও এইভাবে প্যাডেল করে, এইভাবে সাইকেলটা আগাতে হয়, আর তুমি জীবনে সাইকেলটা ধরলাও না। আসলে তুমি যখন যেদিন সত্যিকারে সাইকেলটা হাতে নিবা, দেখবা ঠাস করে পড়ে গেছো। কেন পড়ে গেছো? কারণ শুধু দেখলা, আমি তোমাকে নিয়মটা বললাম, কিন্তু বাস্তবে কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে এটা কিন্তু তোমার শিখতে হবে। অর্থাৎ আমি তোমাকে এই অধ্যায়টা কি কি শিখতে হবে, কি কি বুঝতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো শিখাবো, কিন্তু যে মূল কাজগুলো এগুলো তোমাকেই করতে হবে। আমার কথা বুঝতে পারলা তোমরা? অনেক কথা বলে ফেললাম, এগুলো অধ্যায়ের মধ্যেকার কথা না, কিন্তু এই ব্যাপারগুলা যদি তুমি বুঝতে পারো, আমার কথা যদি তোমার বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে তুমি অবশ্যই শুধু সাইকেল চালানো দেখবাই না, নিজে চালায়ও দেখবা। অর্থাৎ এই অধ্যায়টা পড়বা, আমার ক্লাসটা করবা, তারপরে নোটটা পড়বা, পড়ার পরেই বইটা নিয়ে বসে পড়বা, মাথায় একটা রুমাল বেঁধে একদম অঙ্ক করা শুরু করবা, করতে করতে যতদূর ভালো লাগে করবা। যেখানে আটকে যাবা তখনই ধরে নিবা যে হয়তো আমার বুঝতে কোনো সমস্যা আছে, তখন নোট থেকে একটু অংশ দেখে নিলা। নোট থেকে দেখেও পারতিস না, তখন নিজের ব্রেনকে প্রেশার দিবা। পারতিস না, তখন কি করবা? এই যে এই নাম্বারে যোগাযোগ করবা, আমার থেকে হেল্প নিলা, আমি তোমাকে হেল্প করে দিলাম, ইনশাল্লাহ তারপরে আবার শুরু করলা। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে মিশ্র ভগ্নাংশ কি? একটা পূর্ণ অংশ, সাথে থাকবে একটা প্রকৃত ভগ্নাংশ। এই আচ্ছা, পড়বো কিভাবে? পূর্ণ অংশটা লিখবো, লেখার পরে বলবো সমস্ত, এরপরে হরটার উচ্চারণ করবো যে 5 ভাগে 2 ভাগ। প্রকৃত ভগ্নাংশে সব কয়টাই আমরা এইভাবে উচ্চারণ করতে পারবো, বা এগুলো উচ্চারণ করতে পারবো যে 15 ভাগে 17 ভাগ। তবে এই জিনিসটা ওইভাবে উচ্চারণ না করাই ভালো। মানে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে এখন রূপান্তরটা দেখবো, আসলে অপ্রকৃত ভগ্নাংশ কি নির্দেশ করে আগে সেটা শিখাই। হ্যাঁ, দেখো
এখন তাহলে আমাদের টপিক হচ্ছে এই যে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে লিখি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা রূপান্তর করব, অর্থাৎ পরিবর্তন করব, পরিবর্তন করে আমরা সেটাকে আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশে যদি আমি রূপান্তরটা তোমাদেরকে শিখাই সেটা তোমাদের জন্য বোঝাটা একটু জটিল হয়ে যাবে, তাই আমি এই টপিকটা স্কিপ করি। আমি তোমাদেরকে উল্টাটা শিখাই। উল্টাটা বলতে মিশ্র ভগ্নাংশকে আমরা রূপান্তর করব, যে এখনই যে ভগ্নাংশটা শিখলাম ওইটাকে রূপান্তর করে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন যে স্যার কিভাবে, মানে আপনি কেবলই পড়াইতে চাইলেন অপ্রকৃত ভগ্নাংশ থেকে রূপান্তর করে মিশ্র বানাবো, এখন তা না করে উল্টাটা করতেছেন যে মিশ্র থেকে রূপান্তর করে অপ্রকৃত করব। আসলে দুইটা ব্যাপার সেমই, কিন্তু একটু মানে যদি আমি উল্টাটা শিখাইতাম ওইটা তোমাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে, এই কারণে আমি এখন এইটা আগে শিখাই। দেখো, একটা মিশ্র ভগ্নাংশ লিখি। 2 সমস্ত ধরো 8/9 সংখ্যাটা না লিখি, ধরো এখানে লিখতেছি যে 3 আর এখানে দিলাম 5। আমার নোটে তো আছেই, খুবই সোজা। দেখো, এইটা মানে যে কথা, এটাকে অপ্রকৃত যদি আমরা ট্রান্সফার করি অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, সেটার মানেও একই হবে, অর্থাৎ দুইটা সমান হবে। তো কিভাবে করব? প্রথমেই বলে নিই, এই যে প্রকৃত ভগ্নাংশের আমাদের হরটা আছে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। অপ্রকৃত ভগ্নাংশের যে হরটা আছে, অপ্রকৃত না, মানে প্রকৃত ভগ্নাংশের যে হরটা আছে, এই যে মিশ্র ভগ্নাংশের সাথে কি থাকে, একটা পূর্ণ অংশ, পাশে একটা প্রকৃত ভগ্নাংশ। সেই প্রকৃত ভগ্নাংশের যে হরটা আছে সেটা আমরা সরাসরি নিচে লিখব। এরপরে কি করব, এইটার সাথে এটা গুণ করে দিব, অর্থাৎ ওই পূর্ণ অংশটার সাথে আমাদের যে হরটা সেটা আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে আর কোনো কাজ না, জাস্ট এই গুণটা হওয়ার পরে এটার সাথে এর যে লবটা ছিল সেটা যোগ করে দিব। এখন এতগুলা কথা বললাম, তোমরা নিশ্চয় ভুলে যাবা, কিন্তু কোনো সমস্যা নেই, বারবার তোমাদেরকে মনে করা দিচ্ছি, নোটে সব কিছু আছে, তাই তোমরা জাস্ট এইখানে মনোযোগ দাও, আপাততর জন্য বোঝো। তাহলে গুণ করো, 5 দুগুণ 10 আর তার সাথে 3 যোগ করলে 13, 13/5। এটা কি মিশ্র ভগ্নাংশ ছিল, সেটা থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি না? হ্যাঁ, তাহলে এইভাবেই আমরা পরিণত করব। আরও একটা উদাহরণ দেই, চলো দেখি। এবার চিন্তা করো, ধরো লিখলাম 7, এখানে দিলাম 4 আর এখানে দিলাম 5। তাহলে এটাকে কি করে করব? এই যে আমাদের পূর্ণ অংশটার কাজ পরে, আগে আমরা কি করব, এই হর যেটা আছে এটা এদের জন্য সাধারণ যে হর এটাই নিলাম, মানে এই হরটাই এদের এখন অপ্রকৃত ভগ্নাংশতে রূপান্তর করার পরে যে হরটা হবে একই হবে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের হরটাই এখানকার হর দিয়ে দিলাম। এরপরে কি করব, পূর্ণ অংশটাকে লিখব, লেখার পরে এই যে হরটা আছে সরাসরি এটা দিয়ে গুণ করে দিব, অর্থাৎ 7 গুণন 5। তাহলে গুণ করলাম, গুণ করার পরে আবার কি কাজ, গুণ করেই শেষ না, এর সাথেই পুরাতন লবটা যোগ করে দিব। তাহলে এটাই হবে, সম্পূর্ণটা মিলে হবে আমাদের নতুন লব, আর এটা হচ্ছে তো হর যেটা সেটাই। তাহলে 5 সাথে 35 আর 4 যোগ করলে 39। তাহলে 35 আর 4 হয় 39, 39/5। তোমরা খেয়াল করো যে আমরা যদি বলি যে 7, অর্থাৎ খেয়াল করো যে এইটা যে কথা, লাল কলমটাও চেঞ্জ করি, সব কলমেরই কালি শেষ হয়ে যাচ্ছে। না না না, এটাই নতুন কলমটা, এটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা দেখো কি ব্যাপার, এটাতে তো কালি থাকার কথা, কি যে হচ্ছে। আচ্ছা, ক্লাসটা কতক্ষণ হচ্ছে আমি একটু দেখে নিই। ও 40 মিনিট, অনেক সময় হয়ে গেছে না? আমরা কেবল এই অংশে আসছি, এগুলোও তো শেষ করতে হবে। এই যে শেষ করে দিচ্ছি। দেখো, আমার কথা হচ্ছে এইটাও যে কথা, এইটাও একই কথা, অর্থাৎ 7 সমস্ত 4/5 যে কথা, 39/5ও একই কথা। তো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিলাম না যে স্যার একটা অংশকে যদি 5টা ভাগে ভাগ করি সেখান থেকে 39টা অংশ আমরা কিভাবে বের করে দিব? সত্যিটা এইখানের থেকে দেখে আমরা বুঝতে পারবো আসলে এ উপরে 39 হলেও এ আসলে 39 না, এর
39টা আসলে ভগ্নাংশের অপ্রকৃত রূপ হয়ে আছে। আসলে যদি ওকে সত্যিকার সভ্য রূপে দেখতে চাও, ও তো এখানে লুকে এমন একটা চিটিং একটা বেশভূষা ধারণ করে আছে। সত্যিকার রূপ হচ্ছে আর এইটা, অর্থাৎ আমাদের কাছে এই জিনিসটা এটা বোঝাচ্ছে যে 7টা স্কেল, ধরো আমরা স্কেল দিয়ে বারবার উদাহরণ দিচ্ছি, বা এই কলমটাকে চিন্তা করো যে এরকম 7টা কলম আমাদের কাছে পূর্ণভাবে আছে, থাকার পরে একটা কলমের 5 ভাগে 4 ভাগ আছে। 5 ভাগে 4 ভাগ মানে একটা ছোট্ট অংশ। এই কলমটাকে 5টা ভাগে যদি ভাগ করো, এটা ধরো হেডটা যদি আমরা নিয়ে নিই, একটু ছোট হয়ে গেল না? ধরো এটাই 4 ভাগের 5 ভাগ, হ্যাঁ, মানে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিছি, এই অংশটুকু কোনোভাবে আমাদের কাছে নাই। তো এইটাই বোঝাচ্ছে যে 7টা কলম এইভাবে পরিপূর্ণভাবে থাকবে, থাকার পরে একটা কলম একটু কম আছে, কিন্তু সেটাই এমন একটা রূপ ধারণ করে আছে যে মনে হচ্ছে যে স্যার একটা কলমকে যদি, এমন সময় কালি নাই কি বলবো, যে একটা কলমকে যদি স্যার 5টা ভাগে ভাগ করেন, সেখান থেকে আপনি 39টা অংশ কিভাবে দিবেন? আসলে 39টা অংশ আমাদেরকে বের করে দিতে হবে না, আসলে এটা বোঝায় যে 7টা অংশ আমাদের এরকম 7টা কলম আরও আছে, হ্যাঁ, 4 5 6 7 আছে পাশাপাশি। এখানে 4/5 দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ 39/5, আর এই 7টা কলম প্লাস 4/5 একই কথা, অর্থাৎ এই অংশটুকু আর থাকবে না, আমাদের কাছে টোটাল এতটুকু আছে। এটাই ছিল উত্তর। যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই, আর যে বুঝে থাকবে ধরে নিবা যে তোমার বোঝার ক্ষমতা অনেক বেশি, কারণ তোমাদের বয়সের জন্য এটা একটু হলেও জটিল ছিল। তবে আমি এই উত্তরটাও দিয়ে দিলাম। মানে এ জাস্ট কিছুই না, একটা রূপ ধারণ করে আছে, একটা বেশভূষা ধারণ করে আছে। আসলে 39/5 এটা অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে না যে 5টা ভাগ করছি সেখান থেকে 39টা অংশ দিতে হবে, কিভাবে দিব, সম্ভব না। আসলে ওর রূপটা হচ্ছে এইটা। এখন আমরা পরের ক্লাসে শিখব এইখান থেকে এই রূপে কিভাবে যাওয়া যায়। কিছুই না, আসলে আমি তারপরে একটু আইডিয়া দিচ্ছি। এই 5 দিয়ে 39কে ভাগ করতে হবে। ধরো 5 সাথে কত হয় দেখো, 5 সাথে 35, মানে আমরা ভাগ করতেছি যার, এখান থেকে 39 থেকে 35 বাদ দিলে, অর্থাৎ 9 থেকে 5 বাদ দিলে থাকে 4। এটাকে তখন আমরা লিখতে পারবো 7 সমস্ত। এই যে এই 4টাকে লিখবো উপরে, আর এই 5 যেটা ভাজক ছিল সেটা লিখবো নিচে। এই যে দেখো, এই 39/5 থেকে আমরা এই একই জিনিসটা আনলাম। এখন এখানে কি আনলাম বোঝার দরকার নেই, তোমাদের বইয়ে নাই, আপাতত দরকার নেই। মূলত ভাগ করে এই যে ভাগশেষটা লব আকারে লিখি, আর ভাজকটাকে আমরা হর আকারে লিখি, বা শেষ। কেউ যদি তাও বুঝে ফেলো, বাস, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, মানে তোমাদের বোঝার ক্ষমতা অনেক বেশি। চলো, আমাদের এগুলা কাজ শেষ। আমাদের প্রথম যে মূল বেশি সময় লাগতো সেই 4টা অংশ শেষ, অর্থাৎ প্রকৃত, অপ্রকৃত, মিশ্র আর তাদের রূপান্তর সব শেষ। এখন আমরা নিচের অংশগুলো পড়ব। এগুলো বুঝে থাকলে ওইগুলো বুঝবো, না হলে টাটা বাই বাই, কারণ তোমাদের এর পরের অংশ আরও বুঝতে পারবা না যদি এইটা না বুঝে থাকো। বাহ, একটা হুক আবার খুলে আসলো, খুবই ভালো। মানে আজকে অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, প্রায় 1 মাস পরে, আমার পরীক্ষা ছিল এই জন্য। এখন দেখো, প্রথমত হচ্ছে বোর্ডের একটা হুক খুলে আসলো, তারপরে মার্কারের কালি শেষ হয়ে যাচ্ছে, মানে কত কিছু যে হচ্ছে। তারপরেও স্যার তো থামবে না, পড়া শেষ করবেই। হ্যাঁ, ক্লান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো শুরু করি। এরপরে দেখো, সমতুল ভগ্নাংশ, এটা আমাদেরকে এখন শিখতে হবে। সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে সমান ভগ্নাংশ। স্যার সমান ভগ্নাংশ মানে কি? সমান ভগ্নাংশ মানে বোঝাচ্ছে যে দুইটা ভগ্নাংশ সমান, কিন্তু সমতুল ভগ্নাংশ কাদেরকে বলবো জানো? আমার মুখে যা শোনো, ভিন্ন ভিন্ন লব, ভিন্ন ভিন্ন হর, অর্থাৎ লব এবং হর দেখতে আলাদা কিন্তু এদের মান সমান। অর্থাৎ এইভাবে চিন্তা করো যে আমি লিখলাম 2/4, আর আমি লিখলাম ধরো 4/8। এই দুইটা পরস্পর সমতুল ভগ্নাংশ, মানে এই 2/4 যে কথা, 4/8 একই কথা। স্যার আপনি এগুলো কি উল্টাপাল্টা বলেন? এটা কোনোদিন সম্ভব যে 2/4 যা, 4/8 তাই? হ্যাঁ সম্ভব। দেখো, সমতুল মানে বলছে সমান ভগ্নাংশ, তার মানে এদের মান সমান হবে। চলো আমরা খেয়াল করে দেখি। সমান সমান একটা লাঠি নিলাম, এটা নেই, এখানে একটা নেই, এখানে একটা নেই। এবার দেখো এই লাঠিটাকে কয়টা ভাগ করছে? 4টা ভাগ না? তো সমান 4টা ভাগ করি, ধরে নাও 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, আর একটু বাড়ায় দেই, এটা হলো 4 ভাগ। 1 2 3 4। এই 4 ভাগের মধ্যে আমাদের কয় ভাগ নিতে হবে? 2 ভাগ। লবে 2 না, তাহলে 2 ভাগ মানে কত? এই যে এতটুকু। তাহলে আমরা বুঝতে পারতেছি তো, এতটুকু বোঝাচ্ছে, মানে একটা স্কেলকে আমরা 4টা ভাগে ভাগ করছি। এবার এটা কি বোঝাচ্ছে?
যে একটা স্কেলকে 8টা ভাগে ভাগ করতে হবে। চলো করি। 8টা ভাগে না, 1 2 3 4, এটা একটু ছোট হইলো, আচ্ছা হোক, 5 6 7 8। হ্যাঁ, এখন 8টা ভাগে তো ভাগ করছে, এখান থেকে আবার কয়টা ভাগ নিতে বলছে? 4টা ভাগ। চলো নেই 4টা ভাগ। দেখো তো, 1 2 3 4। তাহলে দেখো তো, তোমরা কি খেয়াল করতেছো যে এতটুকু যতটুকু এটাও ততটুকু? আচ্ছা, আমার আঁকাতে একটু, ওই যে তোমাকে বলছিলাম না, এখানে একটু ছোট হয়ে গেল। এটা যদি সত্যিকার সঠিক জায়গাতে দেই তাহলে আসবে হচ্ছে এই সোজা। আচ্ছা, আবার ব্যাকা হচ্ছে, মানে আমি হাত দিয়ে আঁকাচ্ছি তো, তোমরা আশা করি বুঝতেছো। অর্থাৎ এইটা দেখতে অন্যরকম, এও দেখতে অন্যরকম, কিন্তু আসলে কিন্তু একই অংশ নির্দেশ করতেছে। দেখো, এটা এতটুকু যতটুকু, এটাও ততটুকু। খেয়াল করছো? সমান। এই কারণে বলতেছে সমান ভগ্নাংশ, আর এই কারণে এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ। অর্থাৎ দেখতে লব, এর লব আলাদা, এর হর আলাদা, এর লব আলাদা, এর হর আলাদা। 2 4 দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা, 4 8 দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা, কিন্তু বাস্তবে এরা হচ্ছে সমান। তো এইভাবে অনেকগুলো লেখা যায়। যেমন লিখতে পারবো, এরপরে আমি ধরো 8 16, এরপরে আমি লিখতে পারবো ধরো 16 32, এগুলো সব একই কথা। ঠিক আছে স্যার, আপনি এগুলো কিভাবে লিখতেছেন? এগুলো যে সমতুল আমি কিভাবে বুঝবো? দেখো, এখানে আমরা সমতুল ভগ্নাংশ শেখা শেষ, এখন সমতুল ভগ্নাংশ কিভাবে পাবো এটা শিখবো আমরা। চলো দেখি। তাহলে সমতুল ভগ্নাংশ কিভাবে পাবো জাস্ট খেয়াল করো। আমরা যে কোনো সংখ্যা, যে কোনো ভগ্নাংশ আগে নিব। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ নিব। হ্যাঁ, তাহলে নিলাম ধরো 2/3। এই ভগ্নাংশটাকে আমরা যদি লবকেও একই সংখ্যা দিয়ে, হরকেও একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পাবো। ধরে নাও আমরা 2কে 2 দিয়ে গুণ করতেছি, আর 3কেও 2 দিয়ে গুণ করতেছি, তাহলে কত হইলো? 4/6। এটা একটা সমতুল ভগ্নাংশ। 2 দিয়ে গুণ না করে যদি 3 দিয়ে করতাম, ধরো 2 গুণন 3, কিন্তু উপরে নিচে কিন্তু একই সংখ্যাতেই গুণ করতে হবে। 3 গুণন 3, তাহলে কত হচ্ছে? দেখো, 3 2 6, 3 3 9। খেয়াল করলা? মানে 6 আর 9, এটা মানে এটাও যে কথা, এটাও একই কথা, এটাও একই কথা। গুণ করলেও যেমন হয়, ভাগ করলেও তেমন হয়। দেখো, এই 6/9 এটার সমতুল আমরা এইভাবেও লিখতে পারি। ধরো 6কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, আবার 9কেও আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 2 6, আবার এই 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, মানে এই 6/9 2/3ও একটা সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা প্রকৃত ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা একই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে গুণ করার পরে যে ফলটা আসবে বা ভাগ করার পরে যে ফলটা আসবে, এগুলো প্রত্যেকটাই এক একটা সমতুল ভগ্নাংশ। এটা আমরা কিভাবে, আমার নোটে দেয়া আছে সেটা তোমাদেরকে বলে দিই। যে জাস্ট এইভাবে লেখা আছে যে ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ, হ্যাঁ, যেটা থেকে আমরা সমতুল ভগ্নাংশ বের করব। তো সেটাকে আমি এইভাবে লিখছি যে মানে এটা একটা ভগ্নাংশ, মানে যে কোনো সংখ্যা হইতে পারে। হ্যাঁ, তার সাথে ধরো ধরো এই এটা তো আগের মতোই লিখলাম। এটার সাথে কি করব? ধরো একটা ত্রিভুজ গুণ করে দিচ্ছি, আর নিচেও কি করতেছি? একটা ত্রিভুজ গুণ করে দিব। এভাবে আমরা সমতুল পাইলাম। আরেকটা কিভাবে আমি বুঝাইছি যে ধরো এবার গুণ না করে জাস্ট কি করব, খেয়াল করো, যে আগের জিনিসটা তো থাকবেই, তার সাথে কি করব? ধরো একটা ত্রিভুজ ভাগ করে দিছি, নিচেও একটা ত্রিভুজ ভাগ করে দিছি, মানে উপরে নিচে একই কাজ করব, একই জিনিস দিয়েই ভাগ করব। অর্থাৎ এই ত্রিভুজটা ত্রিভুজ না, মানে যে কোনো সংখ্যা দিয়ে তুমি গুণ করতেছো বা যে কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতেছো, বাস এইটাই। তো এইভাবে লেখা থাকবে, নিচে উদাহরণ থাকবে, বুঝে নিও। হ্যাঁ, যে প্রকৃত ভগ্নাংশ ছিল একটা, সেটাকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করছি অথবা ভাগ করছি, করার পরে যে নতুন ভগ্নাংশটা পাইলাম সেটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। আমি সম্পূর্ণ ঘেমে শেষ। আচ্ছা, আর একটু আছে, আমরা মানে অনেক প্রায় পুরোটা শেষই করে ফেলছি। এখন আমাদের এর পরের অংশটা একই, এটা বুঝলে এটা বোঝা কোনো ব্যাপারই না। ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। আচ্ছা, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার কি? লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট্ট আকার, ছোট্ট বাবু করে নিয়ে আসবো। অর্থাৎ
ওই যে আমরা কিছুক্ষণ আগে সমতুল ভগ্নাংশ করে গুণ করে করে বাড়াইছি না, এবার উল্টা কাজ করব, শুধু ভাগ করে কমায় ফেলবো। যেমন ধরে নাও আমি লিখছি 20/100, এটা না, এটা লঘিষ্ঠ, অর্থাৎ এইটা যা বোঝায়, অর্থাৎ আমরা যদি একটা স্কেলকে এভাবে 100টা, মানে এভাবে ধরে নাও যে এভাবে 100টা ভাগ করছি, করে সেটার 20টা অংশ নিছি, ধরো এত দূর পর্যন্ত হচ্ছে 20টা অংশ, এটা বোঝাচ্ছে। আমরা তা না করে এমনভাবে ছোটোভাবে রূপ দিব, ধরো বোঝাচ্ছে যে এটা একটা অংশ এরকম, হ্যাঁ। তো এই যে 20 অংশটাকে এমন ছোট রূপ দিব যে ধরো এতটুক, এই যে এতটুক বোঝাচ্ছে না, আচ্ছা টানটা এখানে দিই, যে ওইটা মানেও এতটুক বোঝাবে, মানে আমরা জাস্ট খণ্ড কম করে ফেলবো, ঠিক আছে, এই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে কি বোঝাচ্ছিলাম, যে লঘিষ্ঠ আকার, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার মানে ছোট্ট বাবু করে ফেলবো, ধরো বড় ছিলা সেটাকে ছোট করে ফেলবো। তাহলে চলো ছোট করে ফেলি। ছোট করার একটাই টেকনিক, একটাই নিয়ম, যে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20কে যদি আমরা 20 দিয়েই ভাগ করি, অর্থাৎ 20 দিয়ে ভাগ করতেছি, আর নিচেও 100কে আমরা 20 দিয়ে ভাগ করতেছি, তাহলে খেয়াল করো 20কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, ভাগফল পাবো 1, তাহলে আমরা উপরে লিখবো 1। আর এই 100কে যদি 20 দিয়ে ভাগ করি, দেখো খেয়াল করো, তোমরা এই ভাগগুলো ধীরে ধীরে করে নিও, হ্যাঁ, আমি ধীরে ধীরে ভাগও যদি এখন শেখাই সময় বেশি যাবে। তাহলে 5 বিষম হয় 100, অর্থাৎ 5, তাহলে নিচে হবে 5। অর্থাৎ এই যে বিশাল একটা ভগ্নাংশ ছিল, অর্থাৎ 20/100, এটাও যে কথা, 1/5 মানে 5/1, এটাও একই কথা। এটাই লঘিষ্ঠ আকার। আরেকটা উদাহরণ দিই, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। কি কি নিয়ম বললাম? লঘিষ্ঠ আকার মানে ছোট্ট বাবু করা, ছোট্ট বাবু করা মানে বোঝায়, আচ্ছা আমি অনেক দ্রুত হয়তো কথা বলতেছি, তো আশা করি তোমরা বুঝতেছো, আমি জানি না, আমি হয়তো ক্লাস নিতে নিতে বেশ দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি। এখন তোমরা যদি আগের অংশ বুঝে থাকো তাহলে এগুলো বুঝতে পারবা, আর যদি কারো বোঝার অসুবিধা হয় ভিডিওটা একটু থেমে রাখো, একটু দম নাও, অর্থাৎ একটু হেঁটে বা আশেপাশে একটু কোনো কিছু করে আসলা, এসে আবার ক্লাসটা করলা, তাহলে পড়াগুলো বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে লঘিষ্ঠ আকার কি? একটা বড় ভগ্নাংশকে ছোট করব, চাপ দিয়ে ছোট করব। কিভাবে চাপ দিব? জাস্ট ভাগ করে দিব একই সংখ্যা দিয়ে। তাহলে একটা ছোট্ট উদাহরণ দেখে আমরা বোঝার চেষ্টা করব। চলো ছোট্ট উদাহরণটা দেখো, খেয়াল করো, যে ধরো আমি লিখলাম 4/6, এটা মানে কি বোঝাচ্ছে? একটা স্কেলকে আমরা 6টা ভাগে ভাগ করছি, 1 2 3 4 5 6, হ্যাঁ। এটাকে ছোট্ট বাবু করে আনতে হবে, অর্থাৎ 4 অংশ কতটুকু বোঝাচ্ছে? এতটুক না, এটাকে আমরা এখন ছোট্ট বাবু করব। বাবু করব মানে একেবারে কোনো একটা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ যাবে। যেমন 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ। তো 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি, ভাগফল হয় 2, তাহলে ওই, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করতে তাহলে ভাগফল হইলো 2। আর যথারীতি টানের মতোই হবে। এখন 6কেও 2 দিয়ে ভাগ করব, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, তাও করে দেখাচ্ছি, 3 2 6, এরকম, তাহলে নিচে হবে 3। অর্থাৎ এটাকে ছোট করতে করতে আমরা সর্বনিম্ন এই রূপে আনতে পারছি, এর চেয়ে ছোট আর করা যায় না। তুমি কি 2কে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা যেটা দিয়ে 2কেও ভাগ করা যাবে আবার 3কেও ভাগ করা যাবে? তোমরা এগুলো ধীরে ধীরে এমনিই শিখতে পারবো যে না, ওই রকম আর কোনো সংখ্যা নাই। তো তোমাদের হয়তো বা কষ্ট হবে, যেমন অনেক বড় সংখ্যা যদি থাকে, যে 40/60, এটাকে তোমরা হয়তো বা দেখো, এটাকে যদি আমি 20 দিয়ে করি, খুব সহজেই কত আসবে জানো? 2/3, অর্থাৎ একদম সর্বনিম্ন রূপে আনতে পারছি। কিন্তু তোমাদের একবারে করা কষ্ট হতে পারে। তোমরা কি করবা? প্রথমে জোড় সংখ্যা দেখলে 2 দিয়ে ভাগ করবা, তারপরে যদি 2 দিয়ে ভাগ না হয় তখন 3 দিয়ে চেষ্টা করবা 2টাকে, তারপরে 3 দিয়ে না হলে 4 দিয়ে, এইভাবে করে করে যেটা করলা, ধরো 2 দিয়ে যদি ভাগ করি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করতাম, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে দেখো 40/2, এটা মানে 20, আর 60/2, এটা মানে 30। এখন এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, তখন হবে 10/15। এখন এটাকে তো দেখা যাচ্ছে যে আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কারণ 10কে 2 দিয়ে ভাগ করতে পারবা, 15কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকা যাবে না। সেক্ষেত্রে দেখো 10কে আবার 5 দিয়ে ভাগ করা যায়, 5 2 10, আবার 15কে 5 দিয়ে ভাগ করা যায়, 3 5 হয় 15। দেখছো, ঘুরে ফিরে 2/3 আসলো। অর্থাৎ তোমরা এইভাবে ধাপে ধাপেও করতে পারো। আমরা যে উদাহরণটাতে ছিলাম, যে 4/6কে আমরা 2/3 বানাইছি, এটা মানেও যে একই জিনিস বোঝায়, চলো সেটাও বোঝার চেষ্টা করি। অর্থাৎ স্কেলটা তো একই পরিমাণ থাকবে, সেটাকে এখন আমরা কয়টা ভাগ করছি? হর 3 মানে 3টা ভাগে ভাগ করব, 1 2 3। এখন দেখো তো 2 অংশ মানে কি? এতটুক না? দেখো তো মিলল? ছোট্ট বন্ধুরা, তোমরা কি খেয়াল করতেছো কতটা যুক্তি সহকারে একটা অধ্যায় পড়া হচ্ছে? মুখস্থ শুধু করব না, বুঝে বুঝে দেখে দেখে ধীরে ধীরে পড়ব। বোঝা গেল? আচ্ছা, শেষ, এটাও শেষ। আর আছে ভগ্নাংশের তুলনা।
এখন তুলনা করা শিখবো। তুলনা মানে কি বোঝায়, যে একটা অন্যটার থেকে বড় না ছোট, এটাই হচ্ছে তুলনা। অর্থাৎ একটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশের চেয়ে বড় বলবো না ছোট বলবো না সমান বলবো, এটাই হচ্ছে তুলনা। এটা দেখতে অনেকটা ফেসের মতো হয়ে গেছে, তাই না? যে এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে মুখ, ধরো মুখ চিন্তা করি, নাক। হ্যাঁ, আচ্ছা যাই হোক, হঠাৎ একটু মজা করলাম। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি 5টা জিনিস শিখে ফেলছি। 5টা জিনিসের মাঝে মাঝে আরও অনেক কিছু শিখে ফেলছি। এখন আছে আমাদের মাত্র 2টা টপিক, ভগ্নাংশের তুলনা। দেখো, তুলনা করার ক্ষেত্রে হর ভিন্ন ভিন্ন, হর কোনো রকম উদাহরণ মানে অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকে হর, এটা যে ভিন্ন ভিন্ন হবে এইরকম কোনো উদাহরণ তোমার বইয়ে দেয়া নাই, এই কারণে আমি ওইটা এখন শেখাচ্ছি না। আরেকটা কথা হচ্ছে, ভগ্নাংশের যোগ ও বিয়োগ যখন শিখবো তখনও একই কথা, যে প্রত্যেকটা ভগ্নাংশের দেখবা যে হর একই করে দিছে, এটা সুবিধা আছে, সেটা একটু পরেই দেখাচ্ছি। এখনই দেখো আর কি, যে ভগ্নাংশের তুলনা, তার মানে আমরা দেখবো একটা ভগ্নাংশের চেয়ে আরেকটা ভগ্নাংশ, যেমন 1/2, আর যদি হয় 3/2 না, 3/2 হতে পারতো। যাই হোক, একটু বড় উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। থামো, ধরো 2/8 আর এখানে আছে 4/8। কে বড় বা কে ছোট বা সমান নাকি, এটা আমাদের শেখার ব্যাপার। তো আমরা যেটা দেখব, যখন ভগ্নাংশটার হর সমান হবে, অর্থাৎ এই হর দুইটা সমান হবে, তখন যার লব বড় সেই ভগ্নাংশটা বড়। তার মানে লিখে নাও, অর্থাৎ হর লিখতে হবে না, আমার কাছে আমি নোট দিয়ে দিব। হর একই হলে যে ভগ্নাংশটার লব বড় হরের চেয়ে, সেই ভগ্নাংশটাকে আমরা কি বলে দিব, যে সেই ভগ্নাংশটা বড়। তাহলে সেই ভগ্নাংশটা বড়। লব যদি ছোট হয়, অর্থাৎ উল্টা হইলো, এটা লেখা যাবে না। আচ্ছা, তাহলে বুঝলাম তো। আরো 2-1টা উদাহরণ দেখি। যেমন ধরো 5/9, এখানে আছে 8/9। তাহলে হর তো একই, তাই না? তাহলে লব কোনটার বড়? এই যে লব এটার বড়, 5-এর চেয়ে তো 8 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড় ছিল। বাস্তবে একটা উদাহরণ দিয়েও দেখাচ্ছি এখনই, সমস্যা নেই। যেমন ধরো 3/4 আর এখানে আছে 2/4। তাহলে কোনটা বড়? দেখো, এখানে হর একই, কিন্তু উপরে লবটা এটার বড়, 3 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। স্যার, এটা যে সত্যিই বড় সেটা কিভাবে বুঝবো? চলো দেখি। এটা একটা বৃত্ত, আশা করি তোমরা সবাই চেনো। এটাকে 4টা ভাগে ভাগ করলাম সমান অংশে। হ্যাঁ, এখন 3/4 মানে কি বোঝাচ্ছে? যে আমাদের 3টা অংশকে আমরা বোঝাচ্ছি, 1 2 3। আর এইবারে এটাকে একাই দেখো, সেম ভাবে এটা দেখতে একটু অন্যরকম হইলো। তো এটাকেও আমরা 4টা ভাগ করলাম। হ্যাঁ, আমি হাত দিয়ে আঁকাচ্ছি এই জন্য আর কি। বৃত্ত তো এমনিতে সব দিকে সমানই হবে। তো এটা কি বোঝাচ্ছে? 4টা অংশে ভাগ করছে, এটা 2টা অংশ কালার বোঝাচ্ছে। তো দেখেই তো বুঝতেছি এইটার এতটুকুই তো সমান হয়ে গেছে, তারপরে আবার এর এতটুকু অংশ বেশি, তার মানে এই ভগ্নাংশটা বড়। এটাই আর কি। তাহলে এটা কি শিখলাম? যখন হর একই হবে, অর্থাৎ নিচের মানটা সবসময় এক হবে। যদি হর এক না হয়ে উল্টা ঘটনা কিছু ঘটে, এবার হর এক না, এবার হচ্ছে লব একই। আচ্ছা, লব একই মানে কি স্যার? আমরা আশা করি বুঝি এখন লবটা কি। দেখো, লব যদি একই হয়, অর্থাৎ উপরের এই অংশটা যদি একই হয়, উপরের অংশটাও এখন মিশিয়ে দেই। অর্থাৎ আমরা এখন শিখব, যদি ধরো উপরেও 4 উপরেও 4, নিচে হরটা হচ্ছে এটার 6, এটার হচ্ছে 7, তাহলে কোনটা বড়? লব একই হলে কি হর বড় হলে সেটা বড়? না না না, সেটা না। কি হবে? দেখো, লব যদি একই হয়, অর্থাৎ উপরেরটা যদি একই হয়, তাহলে কোন ভগ্নাংশটাকে বড় বলবো, কোনটাকে ছোট বলবো? খুবই সহজ, যেটার হর হবে ছোট, সেই ভগ্নাংশটাই বড়। ধরো সেই ভগ্নাংশটি বড়। হ্যাঁ, কিভাবে? তার মানে এটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারবো? হর যদি ছোট হয় লবের চেয়ে, না অন্য হরের চেয়ে। হ্যাঁ, এটা ধরো হর 1 আর এটা হচ্ছে হর 2, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ। যে ভগ্নাংশটার হর হচ্ছে তোমার ছোট, যে ভগ্নাংশটার হর বড় হইলো, অর্থাৎ হর 2-এর, তোমরা হয়তো এটা বোঝোনি, বাদ দাও, এভাবে বুঝতে হবে না, আমি তোমাকে এখানে উদাহরণ সবাই বোঝাচ্ছি। মানে এই যে নিচে ছোট নোটেশনগুলো দিচ্ছিলাম, ওইগুলো দিলে তোমরা বুঝতে পারবে না এখনই। জাস্ট এটা দেখো,
লব একই, শর্ত মিলছে, এটা হচ্ছে প্রথম শর্ত, লব একই, হ্যাঁ লব একই। তাহলে কোন ভগ্নাংশটা ছোট কোনটা বড়? কথা হচ্ছে যে ভগ্নাংশটার হর ছোট সেই ভগ্নাংশটা বড়। 6 বড় না 7 বড়? 7 বড়। তার মানে কি এই হরটা ছোট, তার মানে এই ভগ্নাংশটা বড়। লব যদি একই হয় সেক্ষেত্রে যার হর ছোট সেই ভগ্নাংশটা বড়। স্যার এটাও একটা উদাহরণ দিয়ে দেখেন। প্রথমে আগে ছোট্ট দেখে একটা লিখে, যে এরকম দেখে, যে ধরো লিখলাম 2, এখানে লিখলাম 3, আর এখানে লিখলাম, ওই লব তো একই হতে হবে, হর দিলাম আমরা 4। তাহলে এখন চিত্র আঁকাই। আমার তথ্য অনুযায়ী তোমাদেরকে যা বুঝাইছি, যে লব যদি একই হয়, যার হর ছোট, অর্থাৎ 3 ছোট না 4-এর চেয়ে, তাহলে এই ভগ্নাংশটা বড়। স্যার এটা যে বড় সেটা দেখান। এই যে দেখো একটা বৃত্ত আঁকালাম, এটাকে 3 ভাগে ভাগ করব। হ্যাঁ দেখো, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ ভাগ করছে। 2 মানে কি, দুইটা অংশ আমাদেরকে নিতে হবে, অর্থাৎ এই অংশ নিলাম, এই অংশ নিলাম। এবার এইটা আঁকাই, পাশাপাশি আঁকাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাচ্ছ। 4টা ভাগে ভাগ করলাম। এর কয়টা অংশ নিতে বলছে? 2টা অংশ না? খেয়াল করছো যে এটা বেশি না? দেখেই তো বোঝা যাচ্ছে। দেখে না বুঝলে তোমাদের জন্য আরো একটু সহজ করে দেই। ধরো এই চিত্রের মাঝে এবার 4 ভাগে ভাগ করা দেখাই। 4টা ভাগে ভাগ করলাম, এই অংশটুকু শুধু পাবে ওই। আর এটা দেখতেছো না, এই অংশ সহ বেশি। খেয়াল করছো? এই মানে এই অংশ, এই অংশ, এই দুইটাই কিন্তু এটা পাবে না। আমি আশা করি তোমাদের বুঝাতে পারছি। এমনিতেও তো চোখের আন্দাজেই বোঝা যায়, যে ধরো একটা রুটি তোমরা 3 জন মিলে খাচ্ছ, তাহলে সবাই বেশি খাইতে পারবা। আর যদি একটা রুটি 4 জন মিলে খাও, খেয়াল করো তো, একটা রুটি যদি 3 জন মিলে খাও তাহলে বেশি খাইতে পারবা। আর একটা রুটি যদি 4 জন মিলে খাও তাহলে তো একটু কম খাবা। এই 4 জন 3 জন না, তুমি চিন্তা করো, তুমি আর তোমার বন্ধু ভাগ করে একটা রুটি খাচ্ছ, মানে তুমি অর্ধেক খাবে, ওই অর্ধেক খাবে। আর যদি 3টা বন্ধু থাকো, আর ওই একটা রুটি কি তাহলে তোমরা আর অর্ধেক করে খাইতে পারবা? 3টা ভাগ করা লাগবে না? তার মানে কি তখন ছোট হয়ে যাচ্ছে না? অর্থাৎ দেখো, 3 বড় সংখ্যা ওই 2-এর চেয়ে। অর্থাৎ যখন তোমরা 2 জন ছিলা, এই যে রুটির বিষয়টা কি বলতেছি, যে আগে তোমরা খাচ্ছিলা, তুমি যেটা পাচ্ছিলা, যে একটা রুটিকে 2টা অংশে ভাগ করছো। সব মুছে দিয়ে বলি, আচ্ছা। অর্থাৎ একটা রুটি ছিল, সেটাকে আগে তুমি অর্ধেক খাচ্ছিলা, হ্যাঁ। এরপরে যখন আরো একটা বন্ধু আসলো, তখন রুটিটাকে 3টা ভাগ করলা, করে একটা ভাগ খাইতে পারতেছ। তো আগের চিত্র এত বাজে হচ্ছে যে বুঝাবো যে সেটাই পারতেছি না। দেখো সেম ভাবে আরেকটা রুটি আঁকাচ্ছি, এটাকে 3টা ভাগে ভাগ করতেছি। দেখো ছোট্ট বন্ধু, আগে কতটুক পাইতা সেটা তোমাকে আমি এখন দেখাই। আগে হইলে তুমি এই যে এতটুক পাইতা, মানে পুরো অর্ধেক অংশ। এখন তুমি আর এই যে এই অংশটুকু পাচ্ছ না, কারণ 3টা ভাগে যখন ভাগ করছো তখন তো তোমাকে এগুলো দিবে না। তখন তুমি এই অংশটুকু খাবা, তোমার আরেক বন্ধু এই পুরাটা খাবে, আরেক বন্ধু এতটুকু খাবে। আর আগে যখন 2টা বন্ধু ছিল তখন একটা অংশই খাচ্ছিল না, পুরো অর্ধেক। এটাই বুঝাচ্ছি আর কি। এটা কি বুঝাচ্ছে? এখানে মানে বুঝাচ্ছে 1/3, আর এখানে বুঝাচ্ছে 1/2। তো এখানে এই 2টা ভগ্নাংশের খেয়াল করো তো, লব একই না? লব তো 2টারই 1, মানে এমনিতেও 1, আর ভগ্নাংশ 2টা লব সমান, অর্থাৎ 1 সমান তো 1, তাই না? তার মানে 2টা লব সমান। এখন কথা হচ্ছে, তাহলে কোন ভগ্নাংশটা বড়? যার হর ছোট। এই যে 2 ছোট না 3-এর চেয়ে, তাহলে এই ভগ্নাংশটা বড়। এটাই হচ্ছে কথা। এরপরে আমাদের একদম লাস্ট টপিক, খুব দ্রুত শেষ হয়ে যাবে। তোমরা এতক্ষণ যারা ধৈর্য নিয়ে দেখছো, আমি সত্যিই খুশি। আর আমিও দেখো, আমার অবস্থাও খারাপ। অনেকক্ষণ ক্লাস হচ্ছে, আমি দেখি কতক্ষণ। 1 ঘন্টা 3 মিনিট, হ্যাঁ। আর আশা করি 5 মিনিটও লাগবে না, 2-4 মিনিট লাগবে। কিন্তু এই যে একটানা ক্লাস নিচ্ছি, ওটার মানে ক্লাসের আমার নোটটা করতে হয়েছে, বেশ আমারও খাটনি গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে পারো, এটা আমাকে ভালো লাগা কাজ করাবে। ভিডিওটাতে একটা লাইক দিতে পারো। আর অবশ্যই তোমাদের প্রয়োজনের জন্যই বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে সবসময় প্রয়োজনীয় তোমাদের পড়ালেখার বিস্তারিত জিনিস পেয়ে যাবো। আরও যদি তোমাদের অন্য সাবজেক্টেও কোনো কিছু চাহিদা থাকে, যে স্যার এইটা কি আপনি পড়াতে পারবেন, বা এইটা কি একটু দেখায় দেওয়া যাবে, এই জিনিসটা কি বোঝানো যাবে, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব সব সময়ের জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর এগুলোর দ্বারাও যদি না হয়, বিশেষ প্রয়োজন হয়, এই যে নাম্বার থাকবে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমি চেষ্টা করব তোমাদের, যদি অনেকজন আমার সাথে যোগাযোগ করো, একটা পরীক্ষার আয়োজন করো, ফ্রি পরীক্ষার আয়োজন, হ্যাঁ। দেখি চেষ্টা করব।
আগে দেখি কতজন যুক্ত হয়। বেশ কয়েকজন বলছো আলাদাভাবে, তো আমি দেখি, কারণ বেশি জন হইলে তখন পরীক্ষাটা দিয়ে মজা পাবো। আচ্ছা, আমাদের লাস্ট টপিক ভগ্নাংশের যোগ বিয়োগ। কোনো কথা না, আমরা 1+2 = 3 জানি, বা 2 - 1 সমান করলে 1 জানি, এগুলা যোগ বিয়োগ তো জানি। ভগ্নাংশের যোগ বিয়োগ এইটাই, আর কোনো যোগ বিয়োগ নেই। তো স্যার এটা আবার কেমন কথা হইলো? এগুলো তো সাধারণ ছিল। হ্যাঁ, তো একও তো একটা ভগ্নাংশ ভাই। এক কিভাবে ভগ্নাংশ? আমরা যদি 8/8 করি, অর্থাৎ এটাকে তো আমি ভাগ চিহ্নই বলছি না, অর্থাৎ এটা যে কথা, এই ভাগ চিহ্ন একই কথা, অর্থাৎ 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 1 একটা ভগ্নাংশ ছিল, আবার 2ও তো একটা ভগ্নাংশ। তো দুইটা ভগ্নাংশ কিভাবে যোগ করলাম? 1+2 = 3। অর্থাৎ তোমরা আগে থেকে ভগ্নাংশের যোগটা জানো, এখন শুধু আরেকটু আমি শিখাই দিই। দেখো, তোমাদেরকে আগেই বলছি যে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা করে দিছে সবগুলো সমহর বিশিষ্ট। স্যার সমহর বিশিষ্ট আবার কি এই কথাটা? তার মানে হচ্ছে সমান হর, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের হর একটা অপরটার সাথে সমান। যেমন ভগ্নাংশ দেখি, 2/6, 8/6, 9/6, এগুলো প্রত্যেকটার হর কি 6 না? তার মানে এরা হচ্ছে পরস্পর সমহর বিশিষ্ট। আবার অন্য উদাহরণও হতে পারে 2/3, ধরো 1/3, তারপরে হতে পারে 3/3, এগুলো প্রত্যেকটাই 3 না হর, তার মানে এগুলো সমহর বিশিষ্ট, এই আর কি। তাহলে সমহর চিনতে পারলাম, এখন আমরা যোগ বিয়োগ শিখে ফেলবো। তোমাদের বইয়ে সবগুলা যোগ বিয়োগেই সমহর রাখছে, অর্থাৎ সমান হর রাখছে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগটা কেমন? এই যে এরকম, যে ধরে নাও 2/4 আর এখানে আছে 1/4, হ্যাঁ, মানে 4/1 তাহলে এটাকে আমাদেরকে যোগ করতে বলতেছে। প্রথমে আমরা যোগ করব, তারপরে বিয়োগ করব। যোগটা কিভাবে করব? মাঝখানে একটা যোগ চিহ্ন দিব। এই যে 4 আছে না, এটার যে কোনো একজনকে হর হিসেবে নিব, অর্থাৎ 4 লিখব, অর্থাৎ এই দুইজনেরই হর এখন হয়ে যাবে যোগ করার পরে 4। এরপরে কিছুই না, জাস্ট এই 2 এখানে লিখব, এই 1 এখানে লিখব, মানে এই উপরের লব দুইটাকে আমরা যোগ করে দিব। তাহলে 3/4। বুঝতে পারলাম এটা কি নির্দেশ করতেছে স্যার? কিছুই না, ধরো আগে একটা রুটি ছিল, সেটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, করে তার 2টা অংশ না, এটা অলরেডি তোমার কাছে হচ্ছে তুমি পাচ্ছ। হ্যাঁ, এটাকে যখন আমি যোগ করব, এটার সাথে কি যোগ করতেছি, এই জিনিসটা দেখতে কেমন? ধরো একটা ভাগ না এই অংশ, হ্যাঁ, তাহলে এটাকে কি বোঝাচ্ছে? 4/1 এটাকে কি বোঝাচ্ছে? 4/2। তাহলে এই দুইটাকে যখন যোগ করতেছি, 3/4 মানে কি বোঝাচ্ছে? একটা রুটি, সেটাকে করলাম 3টা অংশ নিয়ে নিলাম, হ্যাঁ, উপরে লব যে 3। তাহলে দেখো তো, বুঝলা? এই দুইটা আর এইটা যোগ হয়ে এটা হয়েছে, এটাই যোগ, আর কিছুই না। এবার চলো বিয়োগটা শিখে আমাদের লেকচার শেষ করা যাক। সহজ, যোগ যেমন বিয়োগও তেমন। তোমাদের তো বলছি তোমরা যোগ বিয়োগ অলরেডি পারো, এটা আমাদের শেষ আলোচনা। ওই উদাহরণটা থেকেই দেখি, 2/4 বিয়োগ 1/4 ছিল না? বিয়োগ মানে দুইটা ভগ্নাংশ বিয়োগ করতে হলে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিবা। একাধিক ভগ্নাংশ করা যায়, আপাতত দরকার নাই, আপাতত এই দুইটাই দেখো। একাধিক হইলে ওই একইভাবে, অর্থাৎ এখানে যোগের ক্ষেত্রে দেখাচ্ছি একটু পরে। আগে বলি, এটার হরই লিখবো, মানে একটা হরই লিখবো। 4 যেহেতু সমহর, এখানে একটা সমান হর, মানে ওই 4ই লিখলাম। এরপরে কি করব? জাস্ট এই লবগুলো বিয়োগ করে দিব, লব বিয়োগ করে দিব, 2 - 1, তার মানে 1/4। আচ্ছা, লেকচারটা অনেকক্ষণ হয়ে গেছে, তো না হলে যোগ বিয়োগে আরও একটু সময় দিতাম। এগুলা কি বোঝাচ্ছে? এই যে ধরো এখানে তোমার 2টা অংশ, আর এখন চিন্তা করো যে এইটা থেকে তুমি বাদ দিয়ে দিচ্ছ। কি বাদ দিয়ে দিচ্ছ? এরকম একটা অংশ তুমি বাদ দিয়ে দিচ্ছ, এই অংশটুকু তুমি নিয়ে নিবা। এর থেকে নিয়ে নিলে কি হবে বলো তো? এর থেকে যখন নিয়ে নিচ্ছ, এই অংশটা যখন এর থেকে কেড়ে নিচ্ছ, তখন তোমার এর কাছে কি থাকতেছে? দেখো, জাস্ট এই অংশটুকু পড়ে থাকতেছে না? এই 4 মধ্যে একটা অংশ পড়ে আসে না? তার মানে দেখো তো আমাদের বিয়োগ ফলও কিন্তু সেইটাই আসছে। খেয়াল করছো? মানে এটা হচ্ছে বাস্তব উদাহরণ, আর এখানে হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা। যে 2টা অংশ আগে ছিল, সেখান থেকে একটা অংশ আমরা কেড়ে নিচ্ছি, অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। তো এই সাইডের অংশটাকে যদি বাদ দিই, তো শুধু থাকবে এই অংশ, অর্থাৎ 4/1 4টা অংশ, তার মাত্র একটা ভাগ নিছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর আমি যে কথাটা বলতেছিলাম, এটাই আমার শেষ কথা, জাস্ট 38টা সেকেন্ড ছোট্ট বন্ধুরা। ধরো যদি যোগ থাকে আরো 3/4, আরো যদি থাকে ধরো 5/4, এরকম যদি থাকে, কিছুই না, যতগুলাই থাকুক না কেন,
এই হরটা সবারই তো একই, সেই কারণে আমরা কি করব, একটা 4 লিখে নিব, ব্যাস। এরপরে কি করব, উপরের সবগুলোকে যোগ করে দিব, 2 যোগ 1 যোগ 3 যোগ 4। এরপরে কত হলো দেখো, 2 আর 1 3, 3 আর 3 6, 4 6 আর 4 10, তাহলে এটা সম্পূর্ণটা মিলে হবে 10/4। সহজ, বুঝছো? তোমরা যোগ বিয়োগ পারলে এটাও বুঝবা। আর তোমাদের এই লেকচার কেমন লাগলো অবশ্যই জানাবা। তবে আমার মনে কিছুটা মানে বলা যায় পূর্ণতা পাইলো না, আমি যোগ বিয়োগটা আরও দেখাতে পারতাম, কিন্তু আপাতত বেশ ক্লান্ত হয়ে পড়ছি, শরীরের অবস্থাও ঘামে শেষ। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া রেখো, আর তোমরাও ভালোভাবে পড়ো ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে এই যে নাম্বার, যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, আর একেবারে হোয়াটসঅ্যাপও যদি না বোঝো কল দিয়ে দিবা, কলে কথা বলে নিবা, ইনশাল্লাহ আমি তোমার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।